আসসালামু আলাইকুম। দেখো ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সবাইকে স্বাগত। আমাকে একটু জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। ওকে ওকে ফাইন। সো হোপফুলি সবকিছু ঠিক আছে এন্ড আমরা শুরু করব আমাদের আজকের চমৎকার একটা ক্লাস। এন্ড এই ক্লাসে আমরা কারকের বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো আশা করি দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিক আছে। তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসটা। আমাকে দেখা যাচ্ছে কিনা এন্ড হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। আজকে খুব চমৎকার ক্লাস হবে এবং আজকে কিন্তু আমাদের কারকের তৃতীয় পর্বের ক্লাস। এর আগে আমরা কারকের উপর আরো দুটো ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা কারকের তৃতীয় পর্ব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সো হোপফুলি সবকিছু দেখা যাচ্ছে এবং সবাই একটু জয়েন করে ফেলুক ঝটপট। আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসে আমরা খুব সহজে কারকের যেই গুরুত্বপূর্ণ যত বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য। ওকে, সব ঠিক আছে মাশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, অল ক্লিয়ার বস, সিলেট থেকে দেখছি। ওকে, জি স্যার, ঠিক আছে। একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দিন এন্ড সবাইকে একটু মেনশন দিয়ে দিন যাতে সবাই আমাদের ক্লাসে হচ্ছে যুক্ত থাকতে পারে। এন্ড আজকে আমরা যেই কারকের যে বিভিন্ন বিষয়াদি রয়েছে স্পেশালি আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সম্প্রদান কারক নিয়ে। এই কারকটা আমাদের অনেকের অনেক ঝামেলা হয়। সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকের ক্লাসে আমরা আলোচনা করব অপাদান কারক। ওকে, সো সম্প্রদান অপাদান। এরপর আমরা আরো একটা কারক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি কারক? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। অধিকরণ কারক। ওকে, এই তিনটা। আর আগের দুইটা ক্লাসে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আগের দুইটা ক্লাসে কি নিয়ে আলোচনা করেছি? বিভক্তি। এরপর হচ্ছে কর্তৃকারক, এরপর হচ্ছে কর্মকারক, এরপর হচ্ছে করণ কারক। এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। তো যারা আগের ক্লাস করেছেন তারা তো করেছেন, তারা একটু জানান। যারা আগের ক্লাস করেছেন তারা আমাকে একটু জানান। আর যারা আগের ক্লাস করেননি তারাও আজকের ক্লাস করলে বুঝবেন, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা করেন এন্ড পরবর্তীতে ক্লাসগুলো হচ্ছে দেখে নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। জি, ওকে। মেঘ হতে ছাদে বৃষ্টি পড়ে, এটা আজকের ক্লাসে আসবে। আজকের ক্লাসে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসে এই আলোচনাটা আসবে ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা এই ক্লাসগুলো আমাদের পেজে পেয়ে যাবেন অথবা ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো দেখতে পাবেন। আমার যেই পার্সোনাল যে ইউটিউব হচ্ছে রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল, বাংলা এবং বিদ্যা একসাথে। সো ইউটিউব এই চ্যানেলটা থেকে আপনারা হচ্ছে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো আবার বলছি, আজকের ক্লাস বুঝার সাথে গত ক্লাসগুলোর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, আছে টুকটাক। তো আজকের ক্লাসটা আমি যেই জায়গা থেকে আরম্ভ করবো আপনি ওই জায়গাটা থেকেও আপনি ভালো করে বুঝতে পারবেন। ওকে, তো আমি একটু ডিটেলস পড়ানোর জন্য ট্রাই করবো। এই জন্য আমি কারকের উপর অনেক ক্লাস নিচ্ছি। আমি জানি যে আপনারা কারক সেই ছোটবেলা থেকে শিখে আসতেছেন, 9-10 থেকে শিখে আসতেছেন, ভার্সিটি অ্যাডমিশনে শিখেছেন, এখন চাকরির জন্য আবার এসে শিখতেছেন। তো এটা সকল ক্লাসের স্টুডেন্টদের জন্য এটা পড়া লাগে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জন্য আমি চেষ্টা করব যে গুরুত্ব সহকারে আপনাদেরকে পুরো বিষয়টা কি করার জন্য, আমি খুব ইজিলি আপনাদেরকে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো হোপফুলি দেখতে পাচ্ছেন। ওকে, আমি তাহলে আরম্ভ করি নাকি? আরম্ভ করব? ওকে, ভেরি গুড। এইচএসসি এর ফ্রি ক্লাস নেন না ভাই, এইচএসসি এর পেইড ক্লাস চলতেছে। হ্যাঁ, এর জন্য পেইড ক্লাসের কারণে আমি সময় পাচ্ছি না। সো এইচএসসি 24 এবং 25 ব্যাচের জন্য ফ্রি ক্লাস কোর্স চলতেছে। ঘোড়া গাড়িটা নে, এখানে কর্তায় শূন্য হওয়ার কথা। ঘোড়া গাড়িটা নে, এখানে গাড়ি টানার কাজ ঘোড়া করছে। হ্যাঁ অবশ্যই ঘোড়া গাড়িটা নে, ঘোড়া গাড়িটা নে, ঠিক আছে। এটা কর্তায় শূন্য, ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এটা যদি কোথাও এটা না দেওয়া থাকে তাহলে সেখানে ভুল আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। কোর্সটি অনার্স চতুর্থ বর্ষের পর আবার কোর্স আসবে, চাইলে এটাতে ভর্তি হতে পারেন। হ্যাঁ, এখন আসলে আমরা তো অনার্সের স্টুডেন্টদেরকে টার্গেট করে কোর্স নামাই না, এখানে র্যান্ডম স্টুডেন্ট সবাই চাকরির জন্য কোর্স করতে পারে। তো চলেন আর কথা না বাড়াই, চলে যাই আজকের মূল ক্লাসে। আজকে আমরা প্রথমত আগের ক্লাস, আপনারা একটু জানান তো কারা আগের ক্লাসগুলো করেছেন। মানে আগে আমাদের অলরেডি 2টা ক্লাস হয়েছে এবং আজকে কারকের উপর 3 নাম্বার ক্লাস। কে কয়টা ক্লাস করেছেন এবং কোথা থেকে আমাদের ক্লাসগুলো করেছেন কিনা সেটা একটু জানান, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো আমরা একটু শুরু করি।
ভাই এটা কি আপনার ঈদের পাঞ্জাবি? না, এটা আমার ঈদের পাঞ্জাবি না, এটাও নতুন পাঞ্জাবি। ঈদের পাঞ্জাবি আসলে ঈদের পাঞ্জাবি এখনো কেনা হয় নাই, এবং আই ডোন্ট নো যে আসলে ঈদের জন্য পাঞ্জাবি কিনবো কিনা, কজ এখন বয়স হয়েছে, এখন আর আগের মতো সেই যে একটা পাঞ্জাবি কেনার জন্য বা জামা কেনার জন্য যে একটা আকর্ষণ, সেটা এখন আর নাই, বয়স হয়েছে। এবং আপনাদের ভিতরে যদি এই জিনিসটা থাকে তাহলে বুঝবেন যে মোটামুটি কি হয়েছে, একটা বয়স হয়েছে। তো যাই হোক, আসেন আমরা শুরু করি। তো ভাই আজকে আমরা আলোচনা করব সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। প্রথম একটা ইনফরমেশন দিই, খুব প্রথমে একটা ইনফরমেশন। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কারকটাকে অস্বীকার করেছেন। রবীন্দ্রনাথ কি করেছেন? এই কারকটাকে অস্বীকার করেছেন। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে সম্প্রদান কারককে কে অস্বীকার করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বা প্রশ্ন এটাও আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে অস্বীকৃতি দিয়েছেন? উত্তর কি? উত্তর হচ্ছে সম্প্রদান কারক। এখন কেন দিয়েছেন সেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আবার বলছি, সেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সেটা একটা বিশাল আলোচনা, সে আলোচনা আপনাকে দিচ্ছি না। তো এখন প্রশ্ন হচ্ছে সম্প্রদান কারক আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? ভাই খুব সহজ। সম্প্রদান কারক মানে হচ্ছে পৃথিবীতে যত নিঃস্বার্থ কাজ হয়, এই নিঃস্বার্থ কাজগুলো হয় সম্প্রদান কারক। নিঃস্বার্থ কাজ, এটা সম্প্রদান কারক। কি কাজ বলেন? নিঃস্বার্থ কাজ, এটা সম্প্রদান কারক। মনে রাখবেন, বস্তু নয় ব্যক্তি সম্প্রদান কারক। বস্তু নয় ব্যক্তি সম্প্রদান কারক। তাহলে চলেন একটু উদাহরণ দেখি, উদাহরণ দিয়ে দিয়ে বুঝার জন্য চেষ্টা করে। যেমন দেখেন, 1 নম্বর বাক্য লিখলাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও। খেয়াল করেন, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন দেখেন, আচ্ছা বলেন তো, ভিক্ষুককে ভিক্ষা দিলেন, এখানে কি আপনার স্বার্থ আছে না নিঃস্বার্থ? এটা 100% নিঃস্বার্থ। এখন ভাই আবার বলছি, বেশি চিন্তা করেন না। এখন আপনারা অনেকে কি বলুন, ভাইয়া ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে, এখানে তো আমার স্বার্থ আছে। কি স্বার্থ? ভাইয়া স্বার্থ আছে এখানে, আমি তো সওয়াব অর্জন করতেছি। ভাইরে সওয়াব অর্জন করে, কিন্তু সেটা পরলৌকিক স্বার্থ। এই নিঃস্বার্থ বলতে বোঝালো হচ্ছে ইহলৌকিক কোনো স্বার্থ নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলছি? সম্প্রদান কারকে ইহলৌকিক কোনো স্বার্থ দেখে না। ভিক্ষুককে ভিক্ষা দিলেন, পরকালে সব পাবেন, জান্নাত পাবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন রাইট নাও কোনো স্বার্থ নাই। তাহলে এই যে স্বার্থ নাই, এই ভিক্ষুককে আবার বলছে যে বস্তু নয় ব্যক্তি কি কারক? সম্প্রদান কারক। তাহলে ভিক্ষা নয় ব্যক্তি, এই ভিক্ষুককে, এটা হচ্ছে সম্প্রদান কারক। কথা কি বোঝা গেছে? এখন যদি বলে ভিক্ষা, তাহলে কি দাও? ভিক্ষা দাও। এই ভিক্ষা, এটা হচ্ছে কর্মকারক। কথা কি বোঝা গেছে না বুঝেন নাই? তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে কি দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও। ব্যক্তি নিঃস্বার্থভাবে হলে ব্যক্তি, সেখানে যদি সেখানে ব্যক্তি বস্তু দুটোই থাকে, ব্যক্তিটা হচ্ছে কি কারক বলেন? সম্প্রদান কারক। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলেন, এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা সম্প্রদান কারক, এখানে কোনো ডাউট নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা সম্প্রদানে কোন বিভক্তি বলেন? ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা সম্প্রদানে কোন বিভক্তি বলেন তো ভাইয়া? বলেন। ওকে, অ্যাডমিশন টাইমের কথা মনে পড়ে গেল ভাইয়া। ঢাকায় আসার পর প্রথম অনলাইনে আপনার নত শত বিধানের ক্লাস করে ভক্ত হয়ে যাওয়া, এবং তার ঠিক 1 সপ্তাহ পরে ফার্মগেট ব্রিজের নিচে আপনার ব্রিজের নিচে আচ্ছা আমার সাথে দেখা হয়ে গেল, তাই? আচ্ছা, গুড, ভেরি গুড। এবার বলো ভাইয়া, এখন খেয়াল করে দেখেন, এখন এই যে কে কোন বিভক্তি? আমরা জানি কে হচ্ছে কি দ্বিতীয়া অথবা চতুর্থী। মনে রাখবেন, সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি বসে। মানে সবসময় চতুর্থী বিভক্তি বসে বলতে কি বুঝাচ্ছি? দ্বিতীয় এবং চতুর্থীর ভিতরে অলওয়েজ চতুর্থী বিভক্তি বসে। আমার লেখা খারাপ, কিন্তু আমি পড়াই অনেক ভালো, বুঝছেন তো? লেখা খারাপ, সবকিছু আমি মুখে মুখে বলে দিচ্ছি, হোপফুলি ঝামেলা হবে না। আচ্ছা, এইবার খেয়াল করেন, তাহলে মনে রাখবেন, সম্প্রদান কারকে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির ভিতরে অলওয়েজ যে বিভক্তিটা বসে, সবসময় সর্বদাই যে বিভক্তিটা বসে, সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। কি বিভক্তি বলেন? চতুর্থী বিভক্তি। আবার বলছি, সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি বসে না। হারাম 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 কি বসে? দ্বিতীয় বিভক্তি বসে। কোনটা বসে? হারাম। চতুর্থী বিভক্তি। যে কোনো বিভক্তি বসতে পারবে, বাট দ্বিতীয় বিভক্তি বসে হারাম। দ্বিতীয় বিভক্তির পরিবর্তে সবসময় বসবে চতুর্থী বিভক্তি। এবার চলেন আরো আলোচনা যায়, খেয়াল করেন। দেখেন, আমি লিখলাম যে গুরুজনে শ্রদ্ধা করো। তাহলে দেখেন, গুরুজনে শ্রদ্ধা করো, এটা নিঃস্বার্থভাবে হচ্ছে গুরুজন যে আপনার গুরু, তাকে আপনি শ্রদ্ধা করবেন। আমি যে আপনাকে পড়াই, আমি আপনার গুরু, আপনি আমাকে যে শ্রদ্ধা করেন, দেখলে সালাম দেন, আসসালামু আলাইকুম স্যার, বসেন, কেমন আছেন স্যার, 1 কাপ চা খান স্যার, আপনার পাঞ্জাবির সাইজটা বলেন, আপনাকে একটা পাঞ্জাবি গিফট করব। এটা শ্রদ্ধা। এটার জন্য কি আমি আপনাকে এক্সট্রা টাকা দিই? হ্যাঁ, আপনার হাতের ভিতর দিয়ে 500 টাকা ঢুকে দিলাম, দে বাবা তুই আমার পাঞ্জাবি পাঠাই দে, বলি না? এটা শ্রদ্ধা, এটা নিঃস্বার্থ। তাহলে এই যে গুরুজনে, এটা কি সম্প্রদানের চতুর্থী, সম্প্রদানের সপ্তমী।
এখন বললো ভাই এখানে তো চতুর্থী বিভক্তি বসে নাই। ভাই আমি বলছি দ্বিতীয়া আর চতুর্থীর ভিতরে সবসময় চতুর্থী বসে, অর্থাৎ দ্বিতীয়া বসে না, এছাড়া র্যান্ডম যে কোনো বিভক্তি বসতে পারে। তাহলে বুঝতে পারছেন? এটা মনে করে আবার আপনারা অনেকে আমাকে পাঞ্জাবি পাঠিয়ে দিতে পারেন, এটাও একটা ভালোবাসা, এটাও একটা শ্রদ্ধা, হ্যাঁ, আমি কিছু মনে করবো না। তাহলে হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে আসলে এই যে আমাদের যে ইয়েটা হয়েছে এটা কিভাবে কাজ করে। এরপর আসেন গৃহহীনে, গৃহহীনে গৃহ দাও। তাহলে দেখেন গৃহহীন গৃহ দাও, গৃহহীনে গৃহ দাও এটার মানে কি? মানে যার ঘর নাই, মানে কি যার ঘর নাই তাকে ঘর দিবেন। এখন যার ঘর নাই তাকে ঘর দিয়ে কি বলবেন যে তোর ঘর বানাই দিছে এবার তুই আমরা টাকা দে, বলবেন না? তাহলে বলেন তো এখানে সম্প্রদানকারক কোনটা হবে? বলেন, আপনারা বলেন এখানে সম্প্রদানকারক কোনটা হবে? ওকে, ঠিক আছে স্যার, পাঞ্জাবিটা সুন্দর, থ্যাংক ইউ সোহা, তুমি চাইলে এর থেকে আরো সুন্দর একটা পাঞ্জাবি আমাকে উপহার দিতে পারো। ওকে, তাহলে কি গৃহহীনে এটা কি? এটা হবে সম্প্রদানে সপ্তমী, এটা কি সম্প্রদানে সপ্তমী। আর গৃহ এটা হচ্ছে কি কর্ম, তাহলে এটা হচ্ছে সম্প্রদান। ওই যে গৃহহীনে মানে হচ্ছে যার গৃহ নাই। আগে বলছি যে ব্যক্তি বস্তু নয়, ব্যক্তি কি হবে? সম্প্রদান কারক হবে। কি হবে? বুঝা গেছে? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার চলেন আমরা কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা একটু দেখি, এখানে অনেকগুলো কারক আমাদের আছে, সেগুলো আমরা একটু দেখবো এবং আমরা সেগুলো আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করবো। তার আগে দুটো জিনিস আপনাদেরকে একটু বুঝাই, দুটো বাক্য। একটা হচ্ছে সমিতিতে টাকা দাও, খেয়াল করেন একটু প্লিজ, এই জায়গাটা আপনাদের অনেকের প্যাচ লাগে। সমিতিতে টাকা দাও, এটা একটা বাক্য। এখন এখানে এই সমিতিতে এটা কোন কারক? এটা হচ্ছে কেস নাম্বার 1। এন্ড 2 নাম্বার কেস, সমবায় সমিতিতে টাকা দাও, সমবায় সমিতিতে টাকা দাও। এখন এখানে সমবায় সমিতি এটা কোন কারক? এখন ভাই আগে সমবায় সমিতি আর কি সমিতি কি এটার ভিতর বুঝতে হবে। ধরেন খেয়াল করেন, সমবায় সমিতি আর সমিতির ভিতর পার্থক্য আছে, এটা একটু বুঝে। এই সমবায় সমিতি হচ্ছে যেখানে আপনি 5 টাকা রাখলে কিছুদিন পর আপনাকে 10 টাকা দিবে। গ্রামের কিছু কিছু দেখবা মহিলারা, অথবা শহরে এরকম আছে, মহিলারা হেঁটে 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 বলে যে আমাদের এখানে একটা সমবায় সমিতি করেন, হ্যাঁ আপনি এত টাকা রাখলে এত টাকা পাবেন, আপনি বছরে যদি এত টাকা রাখেন আপনি এত টাকা পাবেন। এটা হচ্ছে সমবায় সমিতি। এটা কি সমবায় সমিতি? অর্থাৎ যেখানে টাকা রাখলে লাভ হয়, যেখানে টাকা রাখলে কি হয়? লাভ হয়। যেখানে 1000 টাকা রাখলে আমাকে কিছুদিন পর, 1 মাস 2 মাস পর আমাকে 1200 টাকা দিবে, 1500 টাকা দিবে। এটা হচ্ছে সমবায় সমিতি। আর সমিতি কি? সমিতি হচ্ছে মাঝে মধ্যে আমরা দরিদ্রদেরকে সমিতির পক্ষ থেকে ইফতার করানো হয়, বন্যার্থ মানুষদেরকে, বানবাসী মানুষদেরকে কি করা হয়? দান করা হয়। গরিব দুস্থ মানুষদেরকে কি করা হয়? শীতবস্ত্র দান করা হয়। সেগুলো কিন্তু নিঃস্বার্থভাবে হয়, সেটা হচ্ছে সমিতি। এরকম বাংলাদেশে অনেক সমিতি আছে যেগুলো মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, কিন্তু যে সমিতি যেটা নিঃস্বার্থভাবে কাজ করে ওটাই সমিতি, ওটা কখনো সমবায় সমিতি না। আর সমবায় সমিতি হচ্ছে যেখানে টাকা রাখলে তারা পুনরায় আপনাকে টাকা দেয়। তাহলে খেয়াল করে দেখি এই কাজটা নিঃস্বার্থভাবে হচ্ছে। কি হচ্ছে? এই কাজটা অর্থাৎ সমিতির কাজটা নিঃস্বার্থভাবে হচ্ছে, এই জন্য এটা কিন্তু সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। আর এই যে সমবায় সমিতির যে কনসেপ্ট, সমবায় সমিতিতে কখনোই নিঃস্বার্থভাবে হয় না, এখানে স্বার্থ থাকে। আর মনে রাখবেন স্বার্থ যখন থাকে তখন সেটা হচ্ছে কর্মকারক। তাহলে এটা কোন কারক? এটা হচ্ছে কর্মকারক। কথা কি বোঝা গেছে? এইবার আসেন, আমি লিখলাম যে দিনে দয়া করো, দিনে দয়া করো, দয়া করো। এখন এই দিনে, দিনে মানে হচ্ছে দরিদ্র, দিনে মানে কি? দরিদ্র। এখন 1 নাম্বার বলেন এই দিনে এটা কোন কারক? ওকে, এরপর 2 নাম্বার অন্ধ, খেয়াল করেন 2 নাম্বার লিখলাম যে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এবার বলেন এই ধোপাকে এটা কোন কারক? অর্থাৎ এখানে কোনটা সম্প্রদান কোনটা কর্ম এটা বলেন তো। তাহলে উপরের কনসেপ্টটা যদি ভালো করে বুঝেন তাহলে হোপফুলি এটা আরো ভালো করে বুঝবেন। বলেন, বলেন বলেন। ভেরি গুড। তাহলে খেয়াল করে দেখেন দিনে মানে কি? দরিদ্র। তাহলে দরিদ্র মানুষদেরকে কি দিবেন? টাকা দিবেন। দরিদ্র মানুষদেরকে কি দিবেন? দিনে মানে কি? দয়া করবেন। গরিব মানুষদেরকে দয়া করবেন, এটা নিঃস্বার্থ। তার মানে এটা কি? সম্প্রদানের সপ্তমী। এটা হচ্ছে কি? সম্প্রদান, রাইট? আর ধোপাকে কাপড় দাও। আচ্ছা, ধোপাকে কাপড় দিলে কি হবে? ধোপাকে কাপড় দিবেন, ধোপাকে কিন্তু কাপড় দিবেন, কিন্তু ধোপাকে কাপড় দেওয়ার সাথে সাথে আরো একটা জিনিস দেওয়া লাগে, সেটা কি? টাকা। টাকা দিলে সে কাপড়কে তারপর আবার আপনার কাপড় আপনার কাছে দিয়ে দিবে। তার মানে এখানে ধোপার কিন্তু স্বার্থ আছে। এই জন্য এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে কর্মকারক। এটা কি কারক? কর্মকারক। আচ্ছা, এবার আরো খেয়াল করে দেখেন। নাম্বার 1 আমি বললাম যে মন্দিরে চাঁদা দাও, মন্দিরে চাঁদা দাও। এই যে খেয়াল করে রাখেন মন্দিরে চাঁদা দাও, এখানে মন্দিরে,
এখন মন্দিরে কেউ চাঁদা দিলে কিংবা মসজিদে কিংবা গির্জায় কেউ যদি চাঁদা দেয় সেটা কি স্বার্থের জন্য দেয়? সেখানে কি কোনো ইহলৌকিক স্বার্থ আছে? নাই, পরলৌকিক স্বার্থ। তাহলে এই যে মন্দিরে, এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে সম্প্রদান। এটা কি বলেন? সম্প্রদান। কথা কি বোঝা গেছে? এরপর খেয়াল করে দেখেন, আমি বললাম যে ধরেন আমি বললাম যে শ্রমিক, হ্যাঁ শ্রমিককে চাঁদা দাও, এই যে দেখেন শ্রমিককে চাঁদা দাও, কিংবা বললাম যে শ্রমিককে টাকা দাও, যাই বলেন, তাহলে শ্রমিককে চাঁদা দাও, শ্রমিককে টাকা দাও, এখানে শ্রমিকে এখানে স্বার্থ আছে, সে কাজ করবে, সেখান থেকে কি করবে? টাকা দিবে, এই জন্য তাকে টাকা দিবেন। তার মানে এটা কিন্তু কর্মকারক। কথা কি বোঝা গেছে? এটা কি কারক? এটা কিন্তু কর্মকারক। এইবার বলেন বুঝছেন কিনা? অর্থাৎ সম্প্রদান আর কর্মকারকের যে কনসেপ্ট, বলেন ভাইয়ারা আপুরা, বলেন তো বুঝছেন কিনা? বউকে টাকা দাও কোন কারকে কোন বিভক্তি? একরামুল রাফি এই ছেলের জীবনও বউ হবে না। ঠিক আছে, ক্লাসে লাইভ ক্লাসে এসে যারা বউ বউ করে তাদের জীবনও বউ হয় না। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এইবার আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। সমিতিতে চাঁদা দাও সম্প্রদান কারক, কারণ সমিতি এটা নিঃস্বার্থভাবে কাজ করে। সৎপাত্রে কন্যাদান, এই জিনিসটা অনেকে বুঝে না। সৎপাত্রে কন্যাদান মানে একটা সময় ছিল যখন সৎপাত্রে কন্যাদান মানে মেয়ের সমস্ত মালিকানা ত্যাগ করে স্বামীকে দিয়ে দিত। এখন তো যেমন কি হয় যে মেয়েটা বাপের বাড়িতে আবার ফিরে আসে, তখন একটা সময় এটা ছিল না। তবে এটা নিঃস্বার্থভাবে মেয়েকে একটা সৎপাত্রের হাতে তুলে দেয়, এটা সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, সর্বভূতে ধন দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, দরিদ্রকে দান করো, সবগুলো দেখেন নিঃস্বার্থ কনসেপ্ট। এরপর দেখেন তোমাকে, হ্যাঁ দিই আমি সকল শূন্য করে, মানে তোমাকে কেন দিইনি আমি সকল শূন্য, তোমার সকল কিছু শূন্য করে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাকে সপিনু মোর যাহা কিছু প্রিয়, মানে তো আমার যা কিছু প্রিয় সবকিছু তোমাকে সপে দিলাম। গৃহহীন গৃহ দিলা আমার, আমি থাকি ঘরে। এরপর গৃহহীন গৃহ দাও, এই যে সবগুলো কি সম্প্রদান কারকের কনসেপ্ট। বুঝা গেছে? এরপর দেখেন আমায় একটু আশ্রয় দিন, গুরুজন করণতি, তাই দিই দেবতারা, তার মানে দেবতারা দিচ্ছি, সেটা কি সম্প্রদান। দিনে দয়া কর, দিন মানে কি দরিদ্র, দিব তোমার শ্রদ্ধা ভক্তি, কাউকে শ্রদ্ধা ভক্তি দিলে সেটা নিঃস্বার্থ হবে, তার মানে ব্যক্তি, এটা হচ্ছে কি সম্প্রদান কারক। সর্বজনে দয়া করো, সকল কর্মফল ভগবানে অর্পণ করো, এখন ভগবানকে সকল কর্মফল অর্পণ করলে সেটা নিঃস্বার্থ ভাবে হয়, তার মানে এটা কি সম্প্রদান কারক। এখানে আরো অনেকগুলো আছে, অলমোস্ট যেগুলো পড়াইছি বিগত সালে আমাদের সকল পরীক্ষাতে এগুলোই প্রশ্ন আসছে। তাহলে চলেন আমরা একটু দেখি যে রিমুভ কনফিউশন, বিগত সালের প্রশ্নগুলো দেখি এবং আমরা কনফিউশন গুলো ক্লিয়ার করি। তো প্রথম প্রশ্ন, 43তম বিসিএস, রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? বলেন তো এটা কি হবে? রবীন্দ্রনাথ কোন, এই যে যারা ফালতু কমেন্ট করতেছে এদের সবাইকে এখন ইয়ে করে দিব, ব্যান করে দিব। ঠিক আছে, এই যে এক মেয়ে বলছে আমার একটা বিএফ হোক, দোয়া করেন। আমি এখন ওকে ব্যান করে দিচ্ছি, এটাই তোমার জন্য দোয়া, পেজ থেকে ব্যান করে দিচ্ছি। ওকে, এবার বলেন এটার উত্তর কি হবে? এই যে এখানে ক্লাস করতেছে মানুষজন, পোলাপাইন আসে বিএফ চাই, ইয়ে চাই, কি একটা অবস্থা। তাহলে এটার উত্তর কি হবে? এই যে এটা আমি ক্লাসে পড়াইছি, সম্প্রদান কারক, রাইট? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিট 2013-14 সেশন আসছে। বাংলায় কোন কারকের প্রয়োজনীয়তা নেই বলে মনে করা হয়? কারণ আমি এখন নেই কেন এটা বুঝতে পারতেছেন, কারণ এই কারকটা সেম কর্মকারকের কনসেপ্টে এটাকে প্রকাশ করা যায়, এজন্য এটা অনেকটা কর্মকারকের মতো। তার মানে কি হবে বলেন? এটা হবে সম্প্রদান কারক। ওকে, আচ্ছা এরপর আসেন, চট্টগ্রাম আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ব্যাকরণে কোন কারকের অন্তর্ভুক্তি নিয়ে রবীন্দ্রনাথ আপত্তি ছিল? একই টাইপের প্রশ্ন, তো বুঝতে পারতেছেন যে এটার উত্তর কি হবে? সম্প্রদান কারক হবে, রাইট? ওকে, এরপর আসেন কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি? খুব গুরুত্বপূর্ণ, চতুর্থী বিভক্তি কি মনে আছে? তাহলে যদি বুঝেন তাহলে এখান থেকে একটু আইডেন্টিফাই করেন তো। এটা হচ্ছে পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন 2009। এখন বলেন এইখানে কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি? বলেন সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি কি হবে? সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি কি হবে? সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি আসেন খেয়াল করেন, চতুর্থী বিভক্তি কি নিশ্চয় মনে আছে? চতুর্থী বা দ্বিতীয় বিভক্তি কি? কে রে। এখন সম্প্রদান কারকে তো এই কে রে চতুর্থ বিভক্তি হিসেবে কাউন্ট হবে, তাই না? তাহলে এখন দেখেন কে রে এটাতে নাই, ভিক্ষার সাথে নাই, এখানেও নাই, এখানে আছে ভিক্ষুককে ভিক্ষা দেয়। খেয়াল করেন, এখানে আছে ভিক্ষুককে ভিক্ষা দেয়, এখানে আছে, ঠিক আছে কে, এখানে বলছে ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন খেয়াল করে দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও একটা কারক হচ্ছে কি ভিক্ষুককে ভিক্ষা দেয়, এখন ভিক্ষুককে ভিক্ষা দেয়, আরেকটা হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও। যদি এই প্রশ্নটাকে আমি একেবারে ত্রুটিমুক্ত একটা মানে ত্রুটিযুক্ত একটা প্রশ্ন বলবো, কজ এখানে ভিক্ষুককে ভিক্ষা দেয়, ভিক্ষুককে ভিক্ষা দাও, দুটোই একই কনসেপ্ট, একই রকম বাক্য, তো দুটোই হয়, তবে সবচেয়ে অধিক প্রচলিত কারক হচ্ছে এটা ভিক্ষুককে ভিক্ষা দাও, এজন্য আমরা এখানে এটাকে রাইট অ্যান্সার হিসেবে ধরবো। তবে এইরকম দুইটা প্রশ্ন সিমিলার দুইটা অপশন দেওয়া উচিত হয় নাই প্রশ্নকর্তার।
ওকে, এরপর আসেন সম্প্রদান কারকের উদাহরণ কোনটি। এখন এখানে বলছে ধোপাকে কাপড় দাও, দিনে দয়া করো, ডাক্তার ডাক, সূর্যোদয় পদ্ম ফুটে। এখন বলেন তো এখানে সম্প্রদান কারক কোনটা হবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। বলেন, দ্রুত বলেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার, আমাদের পেজে অনেক পোস্ট হয়, অনেক ক্লাস হয়, এই জন্য দেখবেন যে ক্লাসটা আপনার পরবর্তীতে অনেক নিচে চলে যাবে। তো ক্লাসটা যদি আপনি শেয়ার করে যদি আপনার টাইম লাইনে রেখে দেন, এনি টাইম আপনি ক্লাসটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? তো একটু ক্লাসটা শেয়ার করে দেন, শেয়ার করে লিখেন যে ডান, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, তাহলে খেয়াল করে দেখেন সম্প্রদান কারকের উদাহরণ কোনটা বলেন। এখন খেয়াল করে দেখেন, নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থ কনসেপ্ট একমাত্র এটাতেই বুঝাচ্ছে, দিনে দয়া করো, এটা আমরা পড়ছি। দেখেন আমি যা যা পড়াইছি সবগুলোই কিন্তু বিগত সালে চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে কিংবা অ্যাডমিশনে প্রশ্ন আসছে। তো কাজে এগুলোই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর ধোপাকে কাপড় দাও, ধোপাকে এটা কি? এটা হচ্ছে কর্মকারক, বুঝতে পারছেন? ডাক্তার ডাক, কাকে ডাক, এটাও কর্মকারক, এটা আমরা ক্লাসে পড়ছি। বলছি না এই ক্লাসে এত উদাহরণ দেওয়া হবে যে আপনি নিজে পড়লে নিজেই পারবেন। এটা আসছে বেসিক 9 আসছে 2018-তে, গুরুজনে ভক্তি করো, এটা আমরা পড়ছি। বলেন এটার উত্তর কি হবে? গুরুজনে ভক্তি করো। তো এই ধরনের প্রশ্নগুলোই দেখবেন যে বিগত সালে হাজার হাজার বার চাকরি পরীক্ষাতে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটার উত্তর কি হবে? সম্প্রদান কারক। এরপর আসেন অন্ধজনে দয়া করো। আচ্ছা, অন্ধজনে দয়া করো মানে যে অন্ধ তাকে দয়া করো, তাকে পথ দেখাও, মানে অন্ধজনের প্রতি দয়া করো, এই আর কি, যে কোনো কাজে তার প্রতি দয়া করো। তো এখন খেয়াল করেন, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে কি সম্প্রদানের সপ্তমী। এটা কি সম্প্রদানের সপ্তমী? এটা আসে বিউপিতে, বিউপিতে 20-21 সেশন আসে। এরপর আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2014। প্রশ্ন বলা হচ্ছে গৃহহীনে গৃহ দাও, এটা আমরা পড়ছি, মানে যার ঘর নাই তাকে ঘর দিমু। এখন যার ঘর নাই তাকে ঘর দিমু, এটা নিঃসন্দেহে কি, এটা নিঃস্বার্থভাবে কাজ, কাজে এটা কি হবে? সম্প্রদানের সপ্তমী। এই যে গৃহহীনে, তার মানে কি এ বিভক্তি যুক্ত আছে, রাইট? সেটার উত্তর সি। আচ্ছা, এরপর দেখেন ভিখারিকে ভিক্ষা দাও, খুবই কমন। 12তম শিক্ষক নিবন্ধন 2015-তে আসছে, তার মানে এটার উত্তর কি হবে? সম্প্রদানের সপ্তমী, চতুর্থী, সরি। দেবতার ধন কে যায় ফিরাই লয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই লাইনটার মানেই অনেকে বুঝে না, যে দেবতার ধন কে যায় ফিরাই লয়, অর্থাৎ দেবতারকে ধন দিব বা দেবতাকে কোনো জিনিস দেব, দেবতার উদ্দেশ্যে কোনো জিনিস অর্পণ করব, সেটাকে কেউ ফিরাই নিয়ে না, সেটাকে কেউ ফিরাই নেয় না। ধরেন আপনি মান্যত করছেন যে আপনি এবছর, হয় না আমরা রোজার মাস আসলে মান্যত করি যে গরিব মানুষকে আমি এই 5,000 টাকা দান করবো, এখন ওই টাকাটাকে আমরা কি আবার ফিরাই নিই না। তো দেবতার উদ্দেশ্যে কোনো জিনিস ফিক্সড করলে সেটা আবার ফিরিয়ে নেওয়া হয় না। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে দেবতার ধন, এই যে এটা কি হবে বলেন? এটা হচ্ছে আমাদের কি হবে বলেন তো? সম্প্রদানের ষষ্ঠী। দেবতার, এই যে দেখেন দেবতার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন দেবতার এখানে সেই হিসাব করে ধরা হয়েছে, দেবতার ধন, এটা প্রত্যেক, এখানে ধনের সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, সেই হিসাবে সম্প্রদানে শূন্য, সেটা কিন্তু আমার অপশানে নাই। তার মানে সম্প্রদানের ষষ্ঠী, এটাই আমাকে সঠিক উত্তর ধরতে হবে। এখন সম্প্রদান কারকের মতো আরেকটা কারক আছে, সেটা হচ্ছে নিমিত্ত কারক। বাংলাদেশে মোটামুটি নিমিত্ত কারক অলমোস্ট 90% বইতে থাকেই না, আবার টিচাররাও এই নিমিত্ত কারকটা পড়ায় না, বাট নিমিত্ত কারক থেকে পরীক্ষাতে কিন্তু অ্যাভেলেবেল প্রশ্ন আসে। আপনারা হোপফুলি নিমিত্ত কারক খুব একটা মানুষজন জানে না। এই যে এখন এখানে প্রায় 700-র মতো স্টুডেন্ট ক্লাস করতেছে, আমার মনে হয় না যে খুব একটা স্টুডেন্ট এই নিমিত্ত কারকটা জানে। তো চলেন আমরা একটু নিমিত্ত কারক পড়াই। প্রথমত হচ্ছে নিমিত্ত কারক, এটা সম্প্রদান কারকেরই একটা অংশ। নিমিত্ত কারক গুলো যদি আপনার অপশনে যদি সম্প্রদান কারক না থাকে, যদি কি থাকে, সম্প্রদান কারক যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে নিমিত্ত কারক দাগাবেন। ওকে, এবার দেখেন, যাকে উদ্দেশ্য করে কাজ হয় বা ক্রিয়া সম্পাদন করার জন্য বা যে নিমিত্ত করা হয় তাকে নিমিত্ত কারক বলে। খুব সহজ। আবার বলছি, কোন জিনিসের জন্য, যেটার জন্য বুঝাবে, জন্য বুঝালেই সেটা নিমিত্ত কারক। যেমন খেয়াল করে দেখেন, বেলা যে চলে এলো, খেয়াল করেন, বেলা যে চলে এলো বা বেলা যে পরে এলো, একই জিনিস, বেলা যে পরে এলো। জলকে চল, খেয়াল করেন, এইটা একটু ভালো করে খেয়াল করেন, এই উদাহরণটা বুঝলেই বুঝবেন। জলকে চল। এবার দেখেন, এখন এই লাইনটার মানে বুঝে, এখন মাঝে মধ্যে এখানে এই যে জলকে, এটা নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। এখন জলকে মানে কি, মানে বেলা যে পরে এলো মানে কি, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, তাই না? বেলা কি হয়ে যাচ্ছে? বেলা যে পরে এলো তার মানে কি, বেলা শেষ হয়ে যাচ্ছে। বেলা যে পরে এলো তার মানে কি, বেলা পরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। বেলা যে পরে এলো, জলকে চল, এই জলকে মানে হচ্ছে জলের জন্য, মানে জল আনতে চল, তার মানে কি জলের জন্য চল। তার মানে দেখেন, এই যে কে, এই কেটা জন্য বুঝাচ্ছে। তো যখন জন্য বুঝাবে তখন সেটা নিমিত্ত কারক। তার মানে বেলা যে পরে এলো মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, জলের জন্য চল, অর্থাৎ জল আনতে চল। এবার আপনারা বলেন, আমি একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে এরকম, এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার আপনারা বলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যে কোন পদটা নিমিত্তকারক হবে বলেন। এবারে কোন, এখানে কোনটা কোনটা নিমিত্তকারক হবে? আবার বলছি, এইখানে আপনি আইডেন্টিফাই করেন যে কোনটা দ্বারা বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো, জলকে চল, এরকম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন দেখেন কোন কারকটা দ্বারা, কোন পদটা দ্বারা নিমিত্ত মানে জন্য বুঝাচ্ছে। নিমিত্ত কারক আর নিমিত্তার্থের মানে নিমিত্ত কারকের একটা নিমিত্তার্থ মানে হচ্ছে জন্য, ওকে, একই জিনিস। ভেরি গুড। তাহলে দেখেন সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম, এই যে সংগ্রাম, সংগ্রামটা কিসের জন্য বলে? স্বাধীনতার জন্য। কি? স্বাধীনতার জন্য। তার মানে এটা হচ্ছে নিমিত্ত কারক ষষ্ঠী বিভক্তি, যেহেতু কি আছে র বিভক্তি আছে। আর বেলাতে চলে গেলে এটা হচ্ছে নিমিত্ত কারক চতুর্থী বিভক্তি। ওই যে সম্প্রদানের মতোই এখানে দ্বিতীয় বিভক্তি কাউন্ট হবে না, এখানে কি হবে না, দ্বিতীয় বিভক্তি কাউন্ট হবে না। একই রকম দেখেন এই যে প্রশ্ন আসছে, খেয়াল করেন প্রশ্ন আসছে কোথায়? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর 2018। প্রশ্ন বলছে বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল। এখন দেখেন এই যে জলকে, এটা নিচে আন্ডারলাইন করা, তাহলে বলেন তো এটা কি হবে? তবে এখানে বলে রাখি কি বলে রাখবো যে এই যে জলকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নিমিত্ত কারক দেওয়া থাকে না, সেক্ষেত্রে যদি সম্প্রদান কারক থাকে তাহলে সেটা রাইট অ্যান্সার। সেটা কি রাইট অ্যান্সার? আচ্ছা সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু জানান, তবু আমি সাউন্ডটা আরেকবার একটু ইয়ে করতেছি, দেখি। ওকে, হোপ আমাকে এইবার একটু জানান তো যে সাউন্ডটা ঠিক আছে। এইবার একটু জানান তো যে সাউন্ডটা ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। তার মানে আমি কি বলছি বলেন, এই যে বেলা যে চলে এলো জলকে চল, মানে এই জলকে মানে কি জলের জন্য, তার মানে এটা কি হবে বলেন নিমিত্তার্থে চতুর্থী। এবার ঠিক আছে সাউন্ড, ওকে থ্যাংক ইউ। এইবার আসলে আমরা একটু এইটা একটু দেখি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যের স্বাধীনতার, এই যে দেখেন এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সি 19-20 সেশন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সি 19-20 সেশন। এখন বলতে এটা কি হবে? এই যে নিমিত্তার্থে কি ষষ্ঠী, নিমিত্তার্থে ষষ্ঠী, ওকে। তো ফুল বুঝতে পারছেন যে এখানে আমাদের মোটামুটি নিমিত্ত কারকটা বুঝতে পারছেন, ওকে ফাইন। এইবার একটু আমরা একটু 1 মিনিটের থেকে কম সময় একটু আপনাদেরকে বলে দিই, অনেকে আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছেন। আমাদের এই কোর্স হচ্ছে রাইট রানিং, যে কোর্সটা শুরু হবে আপকামিং কোর্স, সেটা হচ্ছে 25তম জব ব্যাচ। এখানে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, ভাষা সাহিত্য দুটোই পড়ানো হবে। 40টার উপর আমরা চেষ্টা করব লাইভ ক্লাস নিতে। এই লাইভ ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস হবে ফেসবুক লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আকারে থেকে যাবে, এবং প্রত্যেকটা ক্লাসের লেকচার শিটটা আপনাদেরকে পিডিএফ হাতে হাতে দিয়ে দেওয়া হবে, এবং আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে আপনারা এগুলো আলোচনা করবেন, এবং কোর্স ফি মাত্র 650 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমরা পড়াবো কি? আমরা পড়াবো ব্যাকরণ A to Z, অর্থাৎ ব্যাকরণের সবগুলো ক্লাস আমি নিজেই নেব। ব্যাকরণের একেবারে ধ্বনি থেকে শুরু করে সমান, কারক, প্রত্যয় যা কিছু আছে সবকিছু আমরা পড়াবো। আর সাহিত্যে আমরা যা কিছু আছে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, সাহিত্যিক গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা রয়েছে, হ্যাঁ মিনিমাম 20 জন সাহিত্যিক আমরা পড়ানোর জন্য চেষ্টা করব আমাদের কোর্সে। এরপর হচ্ছে প্রাচীন যুগ চর্যাপদ, এবং হচ্ছে মধ্যযুগের যা কিছু রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, রোমান্টিক সাহিত্য, ঠিক আছে, নাচ সাহিত্য, পুঁথি সাহিত্য, মৎস্য সাহিত্য, সবকিছু আমরা চেষ্টা করব আমাদের এখানে পড়ানোর জন্য। অর্থাৎ এই কোর্সটা করলে বাংলাদেশের প্রচলিত সকল চাকরি পরীক্ষার জন্য আপনার বাংলা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের এমন কিছু নাই যেটা আমরা আমাদের কোর্সে পড়াবো না। এমনকি আমরা আমাদের কোর্সে ছন্দ অলংকার এটাও পড়াই, যেখান থেকে চাকরি পরীক্ষাতে খুব বেশি প্রশ্ন আসে না, বাট আমরা এটাও পড়াই, ঠিক আছে। আচ্ছা সাউন্ড কি আবার শোনা যাচ্ছে না? আচ্ছা সাউন্ড কি আবার শোনা যাচ্ছে না? আচ্ছা সাউন্ড কি আবার শোনা যাচ্ছে না? আচ্ছা এইবার একটু একটু বলেন তো। আচ্ছা এইবার একটু একটু বলেন তো। ওকে ফাইন, হোপফুলি এবার ঠিক আছে, ঠিক আছে শোনা যাচ্ছে। আচ্ছা ফাইন। তো যেটা বলছিলাম যে আমাদের এই কোর্সের ব্যাপারে আমাদের ক্যাপশনে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বার থেকে আপনারা হচ্ছে আমাদের কোর্সে যোগাযোগ করবেন, অথবা আমাদের হচ্ছে পেজে নক দিয়ে আপনারা ভর্তি হয়ে যাবেন, যোগাযোগ করবেন অথবা, ঠিক আছে। ক্লাস কবে থেকে শুরু হবে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য কিছুদিনের ভিতরে, অর্থাৎ ক্লাসের তারিখটা এখনো ফিক্স করি নাই, তবে ক্লাস ইনশাল্লাহ রাতে হবে, যেহেতু চাকরি প্রার্থী স্টুডেন্টরা মোটামুটি সবাই একটু ব্যস্ত থাকে, এবং এই জন্য আমরা চেষ্টা করব যে আপনাদের ক্লাসগুলো হচ্ছে রাতে নেওয়ার জন্য।
কোর্সের মেয়াদ কতদিন? কোর্সের মেয়াদ হচ্ছে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের ভিতরে ফুল কোর্স কমপ্লিট করে দেওয়া হয়। সো যাদের কিছুদিন পর পরীক্ষা তারা যুক্ত হয়ে থাকতে পারেন, পরীক্ষা শেষ হলে আপনি কোর্সের ক্লাসগুলো নিয়মিত করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজ এখানে ছিলাম তো ভাই, আমরা যেখানে ছিলাম সেইখানে আমরা একটু চলে যাই। তো একটু পর্যন্ত আমাদের মোটামুটি সম্পাদন কারক ক্লিয়ার। এইবার চলেন আমরা একটু আলোচনা করি অপাদান কারক নিয়ে। কি নিয়ে? অপাদান। ওকে, অপাদান কারক। ওকে ফাইন, তো আমরা চলেন অপাদান কারকের আলোচনা শুরু করি। তো ভাইয়া খেয়াল করে দেখেন অপাদান কারক এটা আসলে কি। তো অপাদান কারক অনেকগুলো কনসেপ্ট রয়েছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে মনে রাখবেন বিচ্যুত অর্থে অপাদান কারকটা পরীক্ষায় খুব বেশি আসে। বিচ্যুত অর্থ মানে কি? মানে যেই জায়গা থেকে কোনো জিনিস মাইনাস হবে, মানে কোনো জিনিস বিয়োগ হয়ে যাবে, কোনো জিনিস ছুটে যাবে, চলে যাবে, সেটাই হচ্ছে অপাদান কারক। যেমন খেয়াল করে দেখেন ট্রেন স্টেশন ছাড়লো। এই যে দেখেন ট্রেন স্টেশন ছাড়লো, এই যে ট্রেন স্টেশন ছাড়লো, এই স্টেশন এখান থেকে মাইনাস হয়েছে। তাহলে ট্রেনটা মাইনাস হয়েছে কোন জায়গা থেকে? স্টেশন থেকে। তার মানে এই স্টেশন এটা হচ্ছে অপাদানে শূন্য। এটা কি বলেন? এটা অপাদানে শূন্য। কিন্তু এই অপাদানের সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একই রকম যদি প্লাস বুঝায়, অর্থাৎ যদি কোনো জায়গাতে কোনো জিনিস যুক্ত হয়, যুক্ত হলে সেটা আবার অধিকরণ কারক হবে। সেটা কি কারক হবে বলেন? সেটা আবার অধিকরণ কারক হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে ট্রেন স্টেশন এলো, এখন দেখেন ট্রেন স্টেশনে এতক্ষণ পর্যন্ত ট্রেন স্টেশন থেকে, ধরেন এটা হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে গেছে, তার মানে এটা মাইনাসের কনসেপ্ট। ট্রেন স্টেশনে আসছে, তার মানে এটা প্লাসের কনসেপ্ট। এখন এই যে স্টেশন, এটা কিন্তু এখন অধিকরণ কারক হবে, বুঝছেন? এটা কি কারক হবে? এটা অধিকরণ কারক হবে। ওকে, বুঝতে পারছেন? তাহলে খেয়াল করে দেখেন ট্রেন স্টেশন ছাড়লো, এখানে স্টেশনটা হচ্ছে অপাদান কারক, আর ট্রেন স্টেশন এলো, এখানে স্টেশনটা হচ্ছে অধিকরণ কারক। বুঝতে পারছেন? আচ্ছা এইবার বলেন, আমি বললাম যে খুবই গুরুত্বপূর্ণ যে নদী থেকে মাছ ধরি, বলেন তো নদী থেকে মাছ ধরি, এখানে নদী থেকে এটা কোন কারকে কোন বিভক্তি? বলেন এটা কোন কারকে কোন বিভক্তি? এটা কোন কারকে কোন বিভক্তি বলেন তো? বলেন কি হবে? দেখেন একটু খেয়াল করেন, দেখেন নদী থেকে মাছ ধরি, তাহলে নদী থেকে মাছ ধরি এটা কি হবে বলেন? নদী থেকে মাছ ধরি, ধরেন এটা হচ্ছে নদী, এখন নদী থেকে আপনি মাছ ধরতেছেন, তার মানে মাছটাকে আপনি উপরে নিয়ে আসতেছেন, তাহলে মাছটা নদী থেকে মাইনাস হয়ে যাচ্ছে, সুতরাং এটা কি হবে? অপাদানে পঞ্চমী। কি হবে? অপাদানে পঞ্চমী। ওকে, আচ্ছা এইবার আসেন, আমি লিখলাম বনে বাঘের বাস, বনে বাঘের বাস। এবার বলেন এই বনে এটা কোন কারক? কোন কারকে কোন বিভক্তি বলেন তো, দেখেন পারেন কিনা। এরপর আসেন আমি লিখলাম যে গাছ থেকে পাতা পড়ে। এবার বলেন গাছ থেকে পাতা পড়ে, এখানে এই গাছ থেকে এটা কোন কারকে কোন বিভক্তি বলেন? গাছ থেকে পাতা পড়ে এটা কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করে দেখেন বনে বাঘের বাস, তার মানে বনের মধ্যে বাঘ বাস করে, তার মানে এই বনের মধ্যে বাঘ প্লাস অবস্থায় আছে, বাঘ কিন্তু বন থেকে সরে যাচ্ছে না। হ্যাঁ, যদি বলতাম যে বন থেকে বাঘ বের হয় তখন আবার বন অপাদান কারক হতো, বাট এখানে তো বনের মধ্যে বাঘ আছে, এই জন্য এটা কি হবে বলেন? এটা হচ্ছে এটা অধিকরণ কারক। কিন্তু গাছ থেকে পাতা পড়ে, ধরেন ফর এক্সাম্পল এটা একটা গাছ, রাইট? এখন এই গাছ থেকে পাতা পড়তেছে, তার মানে এই যে দেখেন পাতাটা এরকম মাইনাস হয়ে গেছে, রাইট? পাতাটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, তার মানে মাইনাস হয়ে গেলে সেটা আবার অপাদান কারক, কাজে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অপাদান কারক। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা আমাদের কোন কারক বলেন? এটা আমাদের অপাদান কারক। ওকে, বুঝতে পারছেন? ওকে ফাইন, তাহলে মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার। এবার বলেন তো প্লাস মাইনাসের যে কনসেপ্ট, এটা বুঝছেন কিনা বলেন? প্লাস মাইনাসের যে কনসেপ্ট এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। প্লাস মাইনাসের যে কনসেপ্ট এটা বুঝছেন কিনা? যদি এটা বুঝেন তাহলে একটু সামনে আগাই। অর্থাৎ মাইনাস হলো অপাদান কারক, যে জায়গা থেকে মাইনাস হয় সেটা অপাদান কারক, আর যুক্ত হলে যেই জায়গাতে যুক্ত হয় সেটা হচ্ছে অধিকরণ কারক। ফাইন, বুঝতে পারছেন? এইবার আসেন জাত অর্থে অপাদান কারক, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। জাত অর্থে অপাদান কারক অর্থাৎ কোন জিনিস থেকে যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে অপাদান কারক। যে জায়গা থেকে যদি তৈরি বুঝায় বা উৎপন্ন বুঝায়, তাহলে যেখান থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে কিছু উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবেন। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে তিলে তৈল হয়, তিলে তৈল হয়। এখন দেখেন তিলে তৈল হয়, তাহলে এই তৈলটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? তার উৎস কি বলেন?
উৎস সবসময় কি হবে, সোর্স বা উৎস, এটা সবসময় কি হবে, অপাদান কারক হবে। তাহলে এই তৈলটা তৈরি হচ্ছে তিলে থেকে, তার মানে এটা কি হবে, অপাদানের সপ্তমী। এটা কোন কারক বলেন, এটা অবশ্যই অপাদান কারক, এটা অবশ্যই অপাদান কারক। আচ্ছা আসেন এখন দেখেন এই বাক্যটাকে আমি এভাবে যদি বলি, দেখেন এই বাক্যটাকে আমি যদি এভাবে বলি যে তিলে তৈল আছে, তিলে তৈল আছে। আচ্ছা দেখেন তো তিলে তৈল আছে, এখন তিলে, আচ্ছা তিলে তৈল হয়, তার মানে বুঝতে পারতেছেন যে তিলে তৈল হয়, এই হয় ক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে, উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, হয় ক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে, উৎপন্ন হওয়া বোঝাচ্ছে। এখন তিলে তৈল আছে, আচ্ছা আছে অর্থে কি কখনো উৎপন্ন হওয়া বোঝায়, তিলে তৈল হয় তার মানে এই যে তিল থেকে কি হচ্ছে, তৈল হচ্ছে। কিন্তু তিলে তৈল আছে তখন বুঝতে হবে যে এই তিলের মধ্যে কি আছে, তৈল আছে, অবস্থান করতেছে, ওই যে প্লাস অর্থে, প্লাস অর্থে অর্থাৎ যুক্ত আছে। কাছেই যখন দেখবেন যে যুক্ত আছে তখন সেটা হচ্ছে অধিকরণ কারক, তখন কি কারক, অধিকরণ কারক। তাহলে আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছে। তাহলে খেয়াল করে দেখেন তিলে তৈল হয়, এই যে তিলে তৈল হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে জন্য এখানে তিলে অপাদান কারক, কিন্তু তিলে তৈল আছে এখানে উৎপন্ন হওয়া বুঝাচ্ছে না, বরং অবস্থান করা বুঝাচ্ছে, এই জন্য এখানে তিলে এটা হচ্ছে অধিকরণ কারক। কথা কি বুঝাইতে পারছি, খুব সহজ। এবার আসেন খেয়াল করেন, আমি লিখলাম যে মেঘে বৃষ্টি হয়, তাহলে বলেন মেঘে বৃষ্টি হয়, এখন বৃষ্টি উৎপন্ন হচ্ছে কোথা থেকে বলেন, বৃষ্টি উৎপন্ন হচ্ছে কোথা থেকে, বৃষ্টি উৎপন্ন হচ্ছে মেঘ থেকে, কি থেকে, মেঘ থেকে। তার মানে এটা অবশ্যই কোন কারক বলেন, এটা অবশ্যই আমাদের কোন কারক, এটা অবশ্যই আমাদের অপাদান কারক। এখন একই রকম বাক্যকে আমি যদি বলি যে মেঘে বৃষ্টি হয় না, ধরেন বাক্যটা এরকম দাও, মেঘে বৃষ্টি হয় না, তখন আবার বললেন না যে ভাইয়া মেঘে তো বৃষ্টি উৎপন্ন হচ্ছে না। ভাই এজন্য বারবার বলছি যে কারকের ক্ষেত্রে না কখনোই কারক পরিবর্তন করতে পারে না, এটা অর্থ পরিবর্তন করে, এটা কারক পরিবর্তন করে না। এই যে দেখেন সাদা মেঘে, ধরেন আমি বললাম যে মেঘে বৃষ্টি হয়, এটা যে কারক, কিংবা পরীক্ষাতে এই জিনিসটা আসে যে সাদা মেঘ, সাদা মেঘ থেকে সাধারণত বৃষ্টি উৎপন্ন হয় না। এখন এই যে আমি বললাম যে সাদা মেঘে বৃষ্টি হয় না, এই নাটাকে আপনি বাদ দিয়ে কল্পনা করবেন, কারণ না অব্যয় কখনোই কারক পরিবর্তন করতে পারে না, বুঝছেন। যেমন তিলে তৈল হয়, এটা যেমন অপাদান কারক, তিলে তৈল হয় না এটাও অপাদান কারক। এই জন্য সবচাইতে সেফ জোনে থাকবেন আপনি যদি নাটাকে বাদ দিয়ে যদি চিন্তা করেন, আপনি যদি কি করেন নাটাকে বাদ দিয়ে কারক নির্ণয় করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, বেস্ট এন্ড বেস্ট। ওকে, মনে রাখবেন। তাহলে মেঘে বৃষ্টি হয় এটা অপাদান কারক, মেঘে বৃষ্টি হয় না এটা অপাদান কারক, বুঝতে পারছেন। এখন খেয়াল করেন এরকম অনেকগুলো কারক আছে, যেমন খেয়াল করে দেখেন খেজুরের রসে, খেজুরের রসে গুড় হয়, তাহলে এবার বলেন খেজুরের রসে গুড় হয়, এখন বলেন এই গুড় হওয়ার উৎস কি বলেন তো। আচ্ছা দুঃখিত আমার বিদ্যুৎ চলে গেছে, আমি একটু আইপিএস এটা হচ্ছে একটু সংযোগ দিচ্ছি, আমি একটু আইপিএস এর সংযোগ দিচ্ছি, বিদ্যুৎ চলে গেছে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন, হ্যাঁ সাদা মেঘে বৃষ্টি হয় না এটা অপাদান কারক, কিংবা যদি বলি মেঘে বৃষ্টি হয় এটাও অপাদান কারক। ওকে, বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, রিয়াদ হোসেন অপাদান। এটা কি কারকের লাস্ট ক্লাস, দেখা যাক আজকে কতদূর পর্যন্ত টানতে পারি, একটু ডিটেলস পড়াচ্ছি যেন সময় লাগতেছে, অলরেডি প্রায় 40 মিনিট হয়ে গেছে, তাই না। ওকে ঠিক আছে, এটা বন্ধ করলে কেন, ওকে থাক, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে এই জন্য আমি একটু নোটটা অন করে নিই, তাহলে আবার ক্লাসটা আরম্ভ করতেছি। আচ্ছা আমাদের ক্লাসের মানে সেটআপটা আপনাদের কাছে কেমন লাগতেছে আর কি, এখন তো যদি বিদ্যুৎ চলে গেছে, লাইট কিছু বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে, বাট ওভারঅল আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটা একটু জানাইন। আচ্ছা তো যেটা বলতেছিলাম, যে যেই কারকটা বলতেছিলাম এরকম আরো অনেকগুলো কারক আছে, যেমন খেয়াল করে দেখেন খেজুরের রসে গুড় হয়, খেজুরের রসে গুড় হয়, তাহলে দেখেন এই যে গুড় হচ্ছে, গুড়টা উৎপন্ন হচ্ছে কোথা থেকে বলেন, গুড়টা উৎপন্ন হচ্ছে কোথা থেকে বলেন তো, গুড়টা উৎপন্ন হচ্ছে খেজুরের রস থেকে, তার মানে এটা অপাদান কারক, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হয়, তাই না। দেখেন যদি বলি যে ধানে চাল হয়, ধানে চাল হয়, তাহলে বলেন তো ধানে চাল হয়, এইখানে বলেন অপাদান কারক কোনটা হবে বলেন তো, দেখেন পারেন কিনা। ধানে চাল হয় বলেন, এখানে অপাদান কারক কোনটা হবে, বুঝতে পারতেছেন যে এখানে অপাদান কারক হবে কি ধানে, কারণ চাল হচ্ছে। এখন এই লাইনটা একটু ভালো করে খেয়াল করেন, আমি লিখলাম যে এই ধানে, দেখেন এই ধানে চাল হয় না, এই ধানে চাল হয় না, এইবার বলেন এই ধানে চাল হয় না, এখন বলেন তো এই ধানে এটা কোন কারক বলেন, বললাম যে এই ধানে চাল হয় না, দেখেন ধানে চাল হয় ফাইন, এখন বললাম যে এই ধানে চাল হয় না, তাহলেও এই ধানে চাল, এই চাল আর ধানের মূলত সম্পর্কটাই হচ্ছে উৎপন্ন,
এটা সম্পর্কটা কি বলেন, এটা সম্পর্কটাই হচ্ছে উৎপন্ন হওয়া। তার মানে বুঝতেই পারতেছেন যে এটাও কি হবে বলেন, অপাদান কারক। এরকম নাটা এসে আপনাদের মধ্যে ব্যাপক পরিমাণে ঝামেলা তৈরি করে। যেমন কিছুদিন আগে পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, খুব সম্ভবত শিক্ষক নিবন্ধনে এটা আসছে। বাক্যটা ছিল এরকম যে বাবা বাড়ি নেই। এখন বাবা বাড়ি নেই, অনেকেই মনে করছে ভাই বাবা বাড়ি নেই তার মানে তো বাবা বাড়ি থেকে সরে গেছে, তার মানে বাবা বাড়িতে নাই, তার মানে মাইনাস, তার মানে অপাদান কারক। শেষ, ভুল। বাবা বাড়ি নেই, এই জন্য বলছি আমি বারবার বলি, এই যে বাবা বাড়ি নেই এটা নাইতে বাদ দেন, তাহলে বাবা বাড়ি। এখন বাবা এই বাড়ি এখন নির্দিষ্ট স্থান বুঝাচ্ছে, এখন আর নেগেটিভ কোনো কিছু নাই, তার মানে এখন অধিকরণ কারক আপনি দাগাইতে পারেন। দ্যাটস ইট। কনসেপ্টটা হচ্ছে এরকম। কথা কি বুঝতে পারছেন? জাস্ট এটাই আপনাকে বুঝতে হবে। তাহলে হোপফুলি যে আপনি ব্যাপারটা ভালো করে বুঝছেন, যে আসলে অপাদান কারকের আসলে যে কনসেপ্টটা সেটা ধরতে পারছেন। এবার আসেন, এখন আমরা জানি যে উৎস বুঝালে সেটা অপাদান কারক, এটা তো আমরা জানি, একটু আগে পড়ছি, তৈলের উৎস তিল, উৎস বুঝালে অপাদান কারক। এখন এই উৎসটা যদি ভয়ের উৎসও যদি বুঝায় তাহলেও সেটা অপাদান কারক। ভয়ের উৎস যদি বুঝায়, যেমন খেয়াল করে দেখেন, বাবাকে বড্ড ভয় পায়। এবার বলেন আমার ভয়ের উৎসকে, বলেন যে আমার ভয়ের উৎস সেই অপাদান কারক, কোনো কথা চলবে না এখানে। বলেন আমার ভয়ের উৎসকে, বাবাকে বড্ড ভয় পায়। এখন বলেন তো আমার ভয়ের উৎসকে, বাবাকে বড্ড ভয় পায়। এখন বলেন আমার ভয়ের উৎসটাকে, বাবাকে বড্ড ভয় পায়। তার মানে বুঝতে পারতেছেন যে আমার ভয়ের উৎসটা হচ্ছে কে? বাবা। তার মানে এটা অপাদানের দ্বিতীয়া, এটাকে অপাদানের দ্বিতীয়া। এখন ভাই আবার বলছি বাবাকে বড্ড ভয় পাই না, যদি নাও যুক্ত থাকে তাও এটা অপাদান কারক হবে। আবার বলছি এখানে ঝামেলা তৈরি করেন না। যেমন খেয়াল করে দেখেন, একটা ভালো উদাহরণ মনে পড়ছে। যেমন আমরা বলে থাকি যে একটা কারক আছে, আমি কি ডরাই সখী, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। এখন এই লাইনটার মানে কি? অর্থাৎ সখী আমি তো ভিখারি রাঘবকে ভয় পাই না, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ আমি কি ভিখারি রাঘবকে ভয় পাই। আমরা মাঝে মধ্যে বলি না আমি কি তারা ভয় পাই, তার মানে কি আমি তারা ভয় পাই না, আমি তো তারা ভয় পাই না। এখন দেখেন এই যে ভয় পাই না, এখানে তো ভয় পাচ্ছে না। এখন বলবেন ভাই এখানে তো ভয় পাচ্ছে না, ওই যে বলছি নেগেটিভ বাক্যকে আপনি পজিটিভ হিসাবে কল্পনা করেন যে আমি ভিখারি রাঘবকে ভয় পাই, তাহলে আমার ভয়ের উৎস কি? রাঘব। তার মানে এই রাঘব হচ্ছে কি বলেন, রাঘব হচ্ছে অপাদান কারক। আচ্ছা এইবার আপনারা বলেন তো, আমি বললাম যে বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয়। এবার বলেন বর্ষাকালে সাপের ভয়, এখানে অপাদান কারক কোনটা হবে বলেন? বর্ষাকালে সাপের ভয়। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা বলে রাখি, চাকরি প্রার্থী শিক্ষার্থীদের জন্য কিছুদিনের ভিতরে আমার একটা মডেল টেস্ট বের হচ্ছে, খুব সম্ভবত শুক্রবার থেকে আপনারা অর্ডার দিতে পারবেন, যেখানে 50টা মডেল টেস্ট আছে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের উপরে। সো ঘরে বসে আপনি মডেল টেস্ট দিতে পারবেন। ওখানে টাইম লেখা থাকে, কতক্ষণ সময় লাগছে, আবার টাইম দেওয়া থাকে, এই সময়ের ভিতরে আপনাকে শেষ করতে হবে, কতটা কারেক্ট হয়েছে কতটা ভুল হয়েছে আপনি নিজেই সেগুলো আলাদা চক দেওয়া থাকে, সেই চকে আপনি লিখে আপনি সময় নিয়ে আপনি প্রত্যেকটা মডেল টেস্ট ঘরে বসে দিতে পারবেন। সেটা বের হলে আমি জানাই দিব, পেজে আপ চোখ রাখবেন, আপনারা অর্ডার দিয়ে দিবেন। বইয়ের দাম সর্বোচ্চ হলে 150 টাকার ভেতরে হবে, 150 টাকার বাইরে হবে না। ওকে, আমি বাকিটা আপনাদেরকে জানাই দিব। তাহলে বর্ষাকালে সাপের ভয়, তাহলে এই যে দেখেন এই যে সাপের ভয়, এখানে সাপটা হচ্ছে উৎস, তার মানে কি বলেন এটা হচ্ছে অপাদান কারক। এইবার আমার মনে হয় অপাদান কারকের মানে থিমটা আপনারা ধরতে পারছেন, রাইট? তো যদি ধরেন তাহলে চলে যায়, এবার আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখায়। অপাদান কারক যে কয়টা ক্ষেত্রে হয় তার প্রত্যেকটা ক্ষেত্র আমি আপনাদেরকে একটু সহজেই জিনিসটা ধরাই দিই, তাহলে হবে আপনাদের আর এটাতে ঝামেলা হবে না। ওকে, তো অপাদান কারক যতগুলো কনসেপ্টে হয় সবগুলো কনসেপ্ট আপনাদেরকে এখানে আমি দিয়ে দিছি, ফাইন। তো এখন খেয়াল করে দেখেন, আমরা একটা কনসেপ্ট জানি, কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে বিচ্যুত। তাহলে যদি কোনো জিনিস থেকে যদি মাইনাস হয় তাহলে সেটা অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে, এই যে গাছ মেঘ এগুলো থেকে মাইনাস হচ্ছে, এজন্য এগুলো অপাদান কারক। গৃহীত অর্থে যেমন শুক্তি থেকে মুক্তি মিলে, অর্থাৎ শুক্তি থেকে মুক্তিটা মিলতেছে, তাই না? এটা আমরা পড়েছি। অর্থাৎ জাত অর্থে এটাকে আমরা বলতে পারি, যেমন দুধ থেকে দই পাই, তো বুঝতে পারতেন যে দুধ থেকে দই পাই, তাহলে দইয়ের উৎস কি? ওই যে এক লাইনে আমরা এটাকে পড়ছি, উৎস। জাত অর্থ হতে পারে, যেমন জমি থেকে ফসল পাই, খেজুরের রস গুড় হয়, এটা আমরা পড়ছি। বিরত অর্থে যেমন পাপে বিরত, এটাকে আমরা বলছি মাইনাস, যেমন পাপ থেকে বিরত হও। পাপে বিরত মানে কি? তুমি পাপ থেকে মাইনাস হয়ে যাও। দূরীভূত অর্থে দেশ থেকে পঙ্গপাল চলে গেল, তাহলে এটাও মাইনাস অর্থে যে দেশ থেকে পঙ্গপাল মাইনাস হয়ে গেছে, অপাদান কারক। রক্ষিত অর্থে বিপদে মোর রক্ষা করো, বিপদে মোর রক্ষা করো মানে বিপদ থেকে আমাকে রক্ষা করো, ঠিক আছে? মানে বিপদ থেকে আমাকে মাইনাস করো, তার মানে এটাও কিন্তু মাইনাসের সিস্টেমে পড়তেছে। ভীত অর্থে এটা আমরা বলেছি, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে, বাবাকে ভয় পাই না কে?
তার মানে বুঝতে, এটা ভয়ের উৎস বুঝাচ্ছে। শ্রুত অর্থে লোকমুখে খবর পেলাম, তাহলে খবরের উৎসটা কি? লোকমুখ। তার মানে আমরা এত কিছু না বলে আমরা জিনিসটাকে এভাবেও তো বলতে পারি, যদি উৎস বুঝায়, যদি মাইনাস বুঝায়, হ্যাঁ, যদি বিয়োগ বুঝায়, মাইনাস বা বিয়োগ বুঝায়, তাহলেই সেটা কি বলেন? সেটাই হচ্ছে অপাদান কারক। যদি মাইনাস বুঝায়, যদি উৎস বুঝায়, সেটা হচ্ছে অপাদান কারক। শেষ। তাহলে আমরা মোটামুটি অপাদান কারকের থিমটা বুঝতে পারছি। এবার আসেন আমরা কিছু জিনিস প্র্যাকটিস করি। দেখেন, খেয়াল করে দেখেন, যেমন খেয়াল করে দেখেন, দুধে ছানা হয়, তাহলে এই যে ছানা হওয়ার উৎস কি? দুধ। তিলে তৈরি হয়, তৈলের উৎস কি? তিল। লোক মুখে শোনা বুলি, তাহলে বুলির উৎস কি? মুখ। কুকর্মে বিরত হয়, এটা মাইনাস বুঝাচ্ছে। কুকর্ম থেকে মাইনাস হও, সব ঝিনুকে মুক্তা মেলে, তাহলে মুক্তার উৎস কি? ঝিনুক। লোভে পাপ হয়, পাপে মৃত্যু, তাইলে মানে পাপটা কোথা থেকে হয়? পাপটা লোভ থেকে হয়। রাইট, বুঝতে পারছেন? আচ্ছা, বিদ্যুৎ আসছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, এরপর আসেন, আমি কি ডরাই সুখী বিখের রাগবে, পরাজয় ডরে না বীর। এই যে এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা উৎকৃষ্ট উদাহরণ। পরাজয় ডরে না বীর, অর্থাৎ বীর তো পরাজয় তো ডরায় না, মানে ভয় পায় না। এখন বললেন ভাই এখানে তো ভয় পায় না, এই জন্য বলছি যে নাটা বাদ দেন। ধরেন বললেন যে পরাজয় ডরে বীর, তাহলে বীরের উৎসটা কি, মানে ভয়ের উৎসটা কি? সেটা হচ্ছে পরাজয়। তার মানে পরাজয় থেকে ভয় তৈরি হয়। ওকে, পাপে বিরত হও। সো আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, তাই না? খুব সিম্পল। এখন দেখেন, আপনি নিজেই পারবেন, এখন আপনি নিজেই পারবেন। তার আগে একটু কনসেপ্ট আপনাদেরকে বলি, কিছু জিনিস। দূরত্ব বুঝালে অপাদান কারক, এই জিনিসটা একটু বলি। দূরত্ব যদি বুঝায়, তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। খেয়াল করেন, ধরেন আমি বললাম যে কক্সবাজার থেকে ঢাকা এলাম, কক্সবাজার থেকে কোথায় এলাম? ঢাকা এলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে দুইটা স্থান আছে, একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে ঢাকা। বলেন তো কোনটা কোন কারক হবে? আপনারা নিজেরাই পারবেন। কক্সবাজার, একটু শেয়ার দিয়ে দেন ক্লাসটা প্লিজ, একটু শেয়ার দিয়ে দিবেন। নাফিজ, রিয়াদ, আই লাভ ইউ। তানভীর স্যার, লাভ ইউ টু। ওকে, এবার দেখেন, কক্সবাজার থেকে ঢাকা এলাম। এখন কক্সবাজার থেকে ঢাকা এলাম, এই যে কক্সবাজার, এটা এখান থেকে কিন্তু মাইনাস হচ্ছে, বুঝেন? কক্সবাজার থেকে ঢাকা এলাম, ধরেন এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে ঘিঞ্জি ঢাকা, তাই না? এখন আপনি কক্সবাজার থেকে ঢাকা আসেন, তার মানে মাইনাস হচ্ছেন কক্সবাজার থেকে। তো মাইনাস কক্সবাজার থেকে হলো অপাদান কারকটা কক্সবাজার, আর ঢাকাতে আপনি আসছেন, মানে ঢাকাতে যুক্ত হয়েছেন, কাজেই ঢাকাটা হচ্ছে অধিকরণ কারক। বুঝছেন? ঢাকাটা কি কারক? অধিকরণ কারক। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, প্যাচ লাগাইন না, আমি কিন্তু অনেকগুলো প্যাচ ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে বলবেন ভাই আপনি এত ডিটেলস পড়াচ্ছেন কেন? ডিটেলস না পড়াইলে বাস, ডিটেলস না পড়লে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাঁশ অপেক্ষা করতেছে। কারণ এখন পরীক্ষাতে প্রশ্ন ঝামেলার গুলোই আসে। আপনি বেশি না, আপনি এই যে ইয়ের প্রশ্নগুলো দেখেন না, 18 শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো দেখেন না, প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে, অধিকাংশ প্রশ্নে প্যাচ রেখে দিয়েছে। তো কাজে প্যাচগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। এখন ধরেন আমি বললাম যে, খেয়াল করেন, আমি বললাম যে কক্সবাজার ও চট্টগ্রাম পাশাপাশি, কক্সবাজার ও চট্টগ্রাম পাশাপাশি। এইবার বলেন, এবার কক্সবাজার আর চট্টগ্রাম এই দুটো এখন কোন কারক হবে? আচ্ছা বলেন তো, এখন কি কক্সবাজার ও চট্টগ্রাম পাশাপাশি, এটা দ্বারা কি এটা বুঝাচ্ছে যে কক্সবাজার চট্টগ্রাম, মানে কক্সবাজার কিংবা চট্টগ্রাম, কোনটা কি এমন বুঝাচ্ছে যে একটা থেকে আরেকটা চলে আসছে? মাইনাসের কোনো কারবার আছে? বলেন, মাইনাসের কোনো ঘটনা আছে? এখানে নাই। এখানে আপনি এখানে বলতেছে যে কক্সবাজার থেকে আপনি ঢাকায় গেছেন, ফাইন। এখানে কি বলতেছে কক্সবাজার থেকে চিটাং গেলে চিটাং, কিছুই বুঝাচ্ছে না। তার মানে এখানে দুটোই নির্দিষ্ট স্থান, কাজেই দুটোই কি অধিকরণ কারক। কোন কারক বলেন? অধিকরণ কারক। তাহলে বুঝেন এখানে কক্সবাজার অপাদান কেন? কারণ এখানে কক্সবাজার থেকে মাইনাস হয়েছে। আর কক্সবাজার চট্টগ্রাম পাশাপাশি, এখানে কক্সবাজার থেকে মাইনাস হয় না, এই জন্য এটা হচ্ছে কি অধিকরণ কারক। ওকে, এখানে দুটো অধিকরণ কারক। তারতম্য বুঝালে, যেমন মেহেদির চেয়ে হাসান পড়ালেখায় ভালো, তো মনে রাখবেন যার সাথে তুলনা করে সে অপাদান কারক। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা অনেকেই জানেন না, এটা একটু মনে রাখবেন। যার সাথে তুলনা করে সে অপাদান কারক। মেহেদির চেয়ে হাসান পড়ালেখায় ভালো, তাহলে হাসানকে তুলনা করা হচ্ছে মেহেদির সাথে, তাহলে এই যে মেহেদির, এটা হচ্ছে কি অপাদান। আবার বলছি যার সাথে তুলনা করে। এইবার আমি বললাম, ধরেন আমি বললাম যে রিমার থেকে নীলা সুন্দরী। এবার বলেন রিমার থেকে নীলা সুন্দরী। এখন বলেন তো এখানে কোনটা অপাদান কারক হবে, নীলা নাকি রিমা? বলেন কোনটা অপাদান কারক হবে বলেন তো? আপনি আমার অনলাইনে একজন প্রিয় শিক্ষক, প্রিয় স্যার, ধন্যবাদ। ওকে, এবার বলেন এখানে কোনটা অপাদান কারক হবে? এখানে রিমার, এটা অপাদান কারক হবে। কি হবে বলেন? এটা অপাদান। এটাকে বলা হয় তুলনা অর্থে তারতম্যবাচক অপাদান কারক।
তারতম্য অর্থাৎ দুটো তুলনা করলে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে অপাদান কারক। ওকে, আচ্ছা, হোপফুলি এটা বুঝতে পারছেন। এইবার দেখেন এরপর বলছে যে কালবাচক অপাদান কারক। যেমন খেয়াল করে দেখেন 3 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে এই জিনিসটাকে আমরা এভাবেও বলতে পারি যে 3 দিন ধরে মানে আপনার যে জিনিসটা স্টার্টিং টাইম অর্থাৎ যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে দেখেন এই যে খেয়াল করে দেখেন যে এই যে কালবাচক অপাদান কারক অর্থাৎ দেখেন অপাদান কারক, এই যে জ্বরে ভুগছি, আচ্ছা জ্বরটা স্টার্ট হয়েছে কবে থেকে? জ্বরটা স্টার্ট হয়েছে এই 3 দিন ধরে, অর্থাৎ 3 দিন, এটা হচ্ছে কালবাচক অপাদান কারক। বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? অর্থাৎ যেখান থেকে শুরু হয়, যেমন 3 দিন থেকে জ্বর ভুগছি, তার মানে 3 দিন থেকে জ্বরটা আরম্ভ হয়েছে, এটা হচ্ছে অপাদান কারক। এইবার চলেন আমরা একটু দেখি, প্রশ্ন সলভ করি। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যে এখানে রাঘবে এটা কোন কারকে কোন বিভক্তি বলেন তো, পারেন কিনা বলেন। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখন বলেন তো এখানে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তার মানে বুঝতে পারতেছেন এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে অপাদানে সপ্তমী। এটা কি হবে বলেন? এটা হচ্ছে অপাদানে সপ্তমী। এরপর দেখেন সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম, রেখাঙ্কিত সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত হইলাম, এখানে সুখের নিচে আন্ডারলাইন দেওয়া, যদি আন্ডারলাইনটা মিস্টেক হয়েছে আমি দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন সুখে বঞ্চিত হইলাম, তার মানে সুখ থেকে মাইনাস হইলাম। আচ্ছা, সুখে বঞ্চিত হইলাম মানে কি বলেন? সুখ থেকে মাইনাস হইলাম। সুখে বঞ্চিত হইলাম মানে কি? সুখ থেকে মাইনাস হইলাম। তাহলে মাইনাস হলে সেটা কোন কারক? অপাদান কারক। এখন সুখ এ, তার মানে কি? অপাদান কারক। বুঝতে পারতেছেন? অপাদান। এটা আসছে সাধারণ বীমা কর্পোরেশন সহকারী ম্যানেজার 2020। এই কারকটা অনেকেই বুঝেন না, আমি জানি আপনাদের মধ্যেও অধিকাংশ আছেন এই কারকটা বুঝেন না। এখানে বলছে আয়ু যেন পদ্মপাতার নীর, আয়ু যেন পদ্মপাতার নীর, অর্থাৎ আপনাকে একটু বুঝাই, বুঝলে ব্যাপারটা আপনি খুব ইজিলি ধরতে পারবেন। আয়ু, আয়ু হচ্ছে মানুষের হায়াত, জীবন, সময়। পদ্মপাতার নীর, পদ্মপাতার উপরে দেখবেন যে কোনো জিনিস মানে পদ্মপাতার উপরে আপনি যদি পানি রাখেন তাহলে দেখবেন যে পদ্মপাতার উপরে পানি রাখলে পদ্মপাতা থেকে পানি পড়ে যাবে। অর্থাৎ আয়ুটা হচ্ছে এরকম যে খুবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখন দেখেন তো এই আয়ুর সাথে দেখেন, আয়ুর সাথে পদ্মপাতার নীরকে কি করা হচ্ছে? আয়ু যেন তার পদ্মপাতার নীর। এখন বুঝতে পারতেছেন এটা তারতম্যবাচক। এটা কি বলেন? তারতম্যবাচক, মানে এখানে আপনার তুলনা করা হচ্ছে, এই জন্য এটা অপাদান কারক হবে। বুঝছেন? এটা কি হবে? এটা অপাদান কারক হবে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন কারক নির্ণয় করেন। লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে এখানে এই লোভে এটা নিচে আন্ডারলাইন দেওয়া, পাপের নিচে আন্ডারলাইন দেওয়া। তাহলে এই পাপের উৎস কি? লোভ। আর মৃত্যুর উৎস কি? মানে মৃত্যু কি কারণ? অ্যাকচুয়ালি মৃত্যুর নিচে পাপের নিচে দেওয়া থাকে না, এখানে লোভের নিচে দেওয়া থাকে। তাহলে পাপের উৎস কি? লোভ। আর উৎস বুঝালে সেটা অপাদান কারক, রাইট? পরাজয় ডরানাবীর, এটা আমরা আগেই সলভ করছি, এটাও কি হবে বলেন? অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়লো, এটা আমরা জানি, স্টেশন ছাড়লো। আর যদি বলে গাড়ি স্টেশন আসলো, গাড়ি স্টেশন এলো, গাড়ি স্টেশন ঢুকলো, গাড়ি স্টেশন প্রবেশ করলো, যাই বলো, এগুলো অধিকরণ কারক। বুঝছেন? আচ্ছা, তাহলে গাড়ি স্টেশন ছাড়লো, এটা কোন কারক? এটা অপাদান কারকে শূন্য। এটা কি হবে বলেন? এটা অপাদান কারকে শূন্য। ওকে, ভেরি গুড। পাপে বিরত থাকো, এটা আমরা একটু আগে সলভ করছি। আচ্ছা, এটাও কি হবে? অপাদান কারকে সপ্তমী। আচ্ছা, যেখানে বাঘের ভয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহলে এখন এখানে বাঘের এইটা কোন কারকে কোন বিভক্তি নির্ণয় করেন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন বলেন এখানে বাঘের এটা কোন কারকে কোন বিভক্তি, দেখেন পারেন কিনা। এখন বাঘের ভয়, এই যে ভয়, ভয়ের উৎস কি? বাঘ। তার মানে বুঝতে পারতেছেন এটা অপাদানে বাঘ যোগ এর, এখন র এর, এটা হচ্ছে ষষ্ঠী। তার মানে কি হবে? অপাদান কারকে ষষ্ঠী, অপাদান কারকে ষষ্ঠী। ওকে, সো এখানে এই জিনিসটা দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন। যদি এটা আমি পড়াইছি, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন তিলে তৈল হয়, তৈলের উৎস কি? উৎস হচ্ছে বা সোর্স, সোর্স হচ্ছে কি? তিল। এই জন্য তিলটা হচ্ছে কি? অপাদান কারক। মেঘে বৃষ্টি হয়, বৃষ্টির উৎস মেঘ। হ্যাঁ, আটা থেকে রুটি হয়, রুটির উৎস আটা। গাছ থেকে কাঠ হয়, হ্যাঁ, কাঠের উৎস গাছ। খেজুরের রসে গুড় হয়, গুড়ের উৎস খেজুরের রস। সরিষা হতে তেল হয়, সরিষা হচ্ছে উৎস। জলে বাষ্প হয়, বাষ্পের উৎস জল। দুধে ছানা হয়, ছানার উৎস দুধ। দুধে দই হয়, দুধের উৎস, দইয়ের উৎস দুধ। পরের মুখে সোনা বুলি, তাহলে এই বুলি সোনার উৎস কি? পরের মুখ। ধান থেকে চাল হয়, ধানটা হচ্ছে উৎস। এই যে দেখেন এগুলো হচ্ছে কি? উৎস। এই সোর্স গুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে অপাদান কারক। তাহলে তিল অপাদান কারক, মেঘ অপাদান কারক, আটা অপাদান কারক, গাছ অপাদান কারক, খেজুর অপাদান, খেজুর হবে না, এটা অ্যাকচুয়ালি খেজুরের রসে হবে। খেজুরের রসে অপাদান কারক, সরিষা অপাদান কারক, জল অপাদান কারক, দুধ অপাদান কারক। বুঝতে পারছেন? তাহলে আশা করি একটু পর্যন্ত আপনাদের মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়ি, যেহেতু মোটামুটি 1 ঘন্টা মনে হয় যে ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি 54 মিনিট হয়ে গেছে। অধিকরণ কারক আলোচনা করতে গেলে আমার মিনিমাম আরো 40 মিনিট লাগবে। হ্যাঁ, মিনিমাম 40 মিনিট লাগবে, এবং 1 ঘন্টার উপরেও লাগতে পারে, সময়ের উপর ডিপেন্ড করে। তো আপনারা আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দিন। আজকের ক্লাসে আমরা শিখেছি সম্প্রদান কারক
এবং সেই সাথে আজকের ক্লাসে শিখেছি আমরা অপাদান কারক। এই দুটো ক্লাস শিখেছি বেস্ট ভাবে আমরা আমার মনে হয় যে আমি পড়াইছি। এর বাইরে থেকে কারকে আর কোনো ধরনের কোনো প্রশ্ন আসতে পারে বলে আমার মনে হয় না। সো আশা করি ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ এইভাবে যদি পড়েন তাহলে আপনাদের জন্য মোটামুটি ভালো একটা পড়াশোনা হবে। এবং এইভাবে আপনারা যদি পড়তে চান তাহলে আমাদের চাকরি প্রার্থী শিক্ষার্থীরা আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন মাত্র 650 টাকা। বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য A to Z ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। তো ভালো থাকবেন। আবার কবে ক্লাস নিব আমি জানিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, সমাজ নিয়ে ক্লাসটা ইনশাল্লাহ অবশ্যই হবে। আর পেইড ব্যাচে এমনিতে আমাদের অনেক ফ্রি ক্লাস আছে, আমার ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখতে পারেন। আর গোছানো যদি একবারে লেকচার ওয়াইজ এক্সাম দিবেন, আবার PDF সহ গুছিয়ে পড়ার জন্য আসলে মূলত পেইড ব্যাচটা। ওকে, ঠিক আছে, আপনার ক্লাসে অনেক ভালো কিছু শিখেছি। ওকে, ঠিক আছে, আরেকটু পড়ালে ভালো লাগতো, আরেকটু পড়ালে টাইম অনেক বেশি হয়ে যাবে। ওকে, আমরা দরকার হলে আরেকটা ক্লাস, অলরেডি 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, অসাধারণ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আপনাদের ক্লাসগুলো নিতে পারি। SSC 25 ব্যাচের জন্য বাংলা কোনো কোর্স আছে যে আমাদের পেজে নক দেন। SSC 24-25 ব্যাচের জন্য অলরেডি কোর্সের ক্লাস চলতেছে, বাংলা ব্যাচ 4.0। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।